কৌশিক সামন্তর কাহিনী কুলু পাহাড়ের গাছবুড়ি। সমস্ত অভিশাপের পেছনে লুকিয়ে থাকে রাগ কিংবা ঘৃণা এবং কখনো কখনো অবিচার, এবং অবিচারের ধর্ম হলো তা কখনোই সামনে আসতে পারে না। ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে থাকে সে, সৃষ্টি করতে থাকে অন্ধকারে। অনেক সময় অন্ধকারের বুক চিরে আলোর রেখা তুলে আনার চেষ্টা করি আমরা, কিন্তু সেই আলোর মধ্যেই লুকিয়ে থাকে নতুন অন্ধকারের বীজ, এবং সাধারণ অন্ধকারের থেকে সেই অন্ধকার ঢের বেশি ক্ষতিকর যা আলোর ঠেক ধরতে পারে। যেমন আমাদের আজকের গল্প শুরু হবে এক অন্ধকার জঙ্গলে। সেখানে আলোর খোঁজ করব আমরা এবং অপেক্ষা করব আর তাকিয়ে থাকবো আলো আর অন্ধকারের এই লড়াইতে কে জিতে তা দেখার জন্য। শুনতে থাকুন কৌশিক সামন্তর কাহিনী কুলু পাহাড়ের গাছবুড়ি। এবড়ো খেবড়ো রুক্ষ জমিন, বুনো ঝোপের অন্ধকার, নাম না জানা পাহাড়ি ফুল আর খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা ঝাউয়ের পাহারা। কুলু পাহাড়। মাটির মতোই এখানে আকাশটাও ঘোলাটে, দিবারাত্রি ধূসর কুয়াশার আস্তরণ বাইরের দুনিয়ার সরল সমীকরণ থেকে কুলু পাহাড়কে আলাদা করে রেখেছে, যেন প্রতিনিয়তই জানান দিচ্ছে বাইরের মানুষের এখানে আসা বারণ। অবশ্য কেউ আসেও না। কুলু পাহাড়কে সবাই এড়িয়ে চলে। নিশুতিপুরের লোকেরা তো বটে। বহুকাল আগেই নিশুতিপুরের প্রাচীনরা বলে গেছেন, ভুলেও যেও না কেউ কুলু পাহাড়, গাছ বুড়ি সেখানে করে যে আহার। তবুও পথ ভুলে কোনো পথিক যখনই এই মায়াপুরীতে এসে পড়েছে, তাকে কর্পূরের মতো গিলে ফেলেছে কুলু পাহাড়। তাই ছেলে পিলে, মহিলা, বুড়ো, গ্রামের সবাই কুলু পাহাড়ের দিকটা এড়িয়ে চলে। এদিকে চোখ পড়লেও বুকে বন বিবির নকশা কাটে। এসবে অবশ্য মন দেওয়ার সময় নেই জমিদার রণেন্দ্র নারায়ণ। সবটা জেনে বুঝেই তিনি এ পথে এসেছেন। এই প্রাচীন লোককথা, মানুষের বিশ্বাস, এই দুর্গম জনবিহীন প্রান্তর কোনোটাই অতিক্রম করতে তিনি চান না। কিন্তু তিনি যে বাধ্য। নিশুতিপুরের প্রজারা তার পুত্র সম, তাদের স্রেফ নিয়তির হাতে ছেড়ে দিতে তিনি পারেন না। পিতা দীপনারায়ণ মৃত্যুশয্যায় তার হাত দুটো ধরে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এই গ্রাম তোমার সন্তান, এই গড় তোমার ঘর, এদের তুমি দেখো রণেন্দ্র। তাই তো গ্রামের লোকেদের তিলে তিলে অন্ধকারে ডুবে যেতে দেখে তিনি বাধ্য হয়েছেন সবার বাধা বারণ সত্ত্বেও এই অন্ধকার পথে হাঁটতে। অবশ্য বুনো গাছপালা, কাঁটা ঝোপ, নুড়ি পাথর যতটা না বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার থেকে অনেক বেশি বাধা দিচ্ছেন নায়েব মথুর মোহন। এই বন্ধুর পথে চলতে বৃদ্ধ মানুষটার যে খুবই কষ্ট হচ্ছে, সে কথা বেশ বুঝতে পারছেন রণেন্দ্র, কিন্তু তিনি নিরুপায়। তাই তার সাথে দুপা চলে 5 পা বিশ্রাম নিতে হলেও বিরক্তি প্রকাশ করছেন না রণেন্দ্র। হাজার হোক, কুলু পাহাড়ের এই অনন্ত পথের দিশা কেউ যদি সঠিকভাবে দিতে পারে, সেটা আর কেউ নয়, স্বয়ং মথুর মোহন নিজে। আর একবার ব্যাপারখানা টলিয়ে ভেবে দেখলে হতো না বাবা? মুখের উপর জমে থাকা ঘামের বিন্দুগুলো কাপড়ে মুছে প্রশ্ন করে উঠলেন মথুর মোহন। আপনাকে তো এর আগেও এর জবাব দিয়েছি কাকাবাবু। আমার পক্ষে কোনোভাবেই এর পিছিয়ে আসা সম্ভব নয়। এখন এই অর্ধেক পথ পেরিয়ে আসার পর তো নয়। একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে আবার পথ চলতে শুরু করেন মথুর মোহন। একটু একটু করে কুলু পাহাড়ের আনকোরা বুকে বহুদিন পরে কোনো মানুষের পদচিহ্ন ফুটে উঠতে থাকে। কেউ কোথাও নেই, শুনশান সাড়াবিহীন নিশুতিপুর। রাত চড়া পাখিদের ডাকও আর শোনা যাচ্ছে না। গ্রামের শেষ বাতিটাও বুঝি আজ নিভে গেছে, চারিদিকে অন্ধকার করে। তবে জ্যোৎস্নার উপস্থিতি বিদ্যমান। গোটা গ্রাম জুড়ে ধোঁয়াটে এক আস্তরণ, যেন নিঃশব্দে গিলে খেয়ে ফেলেছে গোটা গ্রামটাকে। আসলে নিশুতিপুর ঘুমাচ্ছে। ঝিঁঝি পোকার বিদ্রোহ ছাড়া আর কোনো আলোড়ন নেই সেখানে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। গড়ে সবাই ঘুমিয়ে গেলেও রাত পাহারাদারদের তো থাকার কথা। তাদের পায়ের শব্দ আর হ্যাজাকের নিরাপত্তা, তবেই তো নিশুতিপুর নিশ্চিন্ত হয়ে দুয়ারে খিল এঁটে ঘুমাতে পারত। কিন্তু তারাই বা আজ গেল কোথায়? জ্যোৎস্নার স্থবিরতাকে বিহ্বল করে হঠাৎই দেখা যায় কালো আলখাল্লা পড়ায় ঘোড়সওয়ার তীব্র বেগে এগিয়ে আসছে নিশুতিপুরের দিকে।
গ্রামের প্রতিটা পথ, প্রতিটা বাঁকের নিস্তব্ধতা আগন্তুকের ঘোড়ার খুঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কাকে যেন সে খুঁজে চলেছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। যত প্রহর এগোচ্ছে তার ব্যগ্রতা তত বাড়ছে, আর সেটা ধরা পড়ছে ঘোড়ার গতিতে। হঠাৎ বহু দূরে যেন একটা ক্ষীণ আলোর রেখা দেখা যায়। ঘোড়সওয়ারের তীক্ষ্ণ নজরে সেটা এড়ায় না। তীব্র বেগে সে ঘোড়া ছুটিয়ে দেয় সেই আলোর উৎস লক্ষ্য করে। হাতের লণ্ঠনগুলোকে প্রায় নিভু নিভু করে ঝোপের আড়ালে রেখে এসেছিল ভবা, কারণ সে কোনোভাবেই চায় না তাদের এই নিশি ঠিকানার কথা আর কেউ জানতে পারুক। বুড়ো বটের নিচে চাঁদের আলো, আসর সবে জমে উঠেছে। ভবা, কালু, শ্যামল আর সুন্দর সবে ছিলিমগুলো এক হাতে ঘুরিয়েছে। আবেশের আয়েশ শরীরের শিরা উপশিরা বেয়ে যখন সবে একটু একটু করে নামতে শুরু করেছে, তখনই হঠাৎ ছন্দপতন। এত রাতে ঘোড়ার খুঁড়ের আওয়াজ, ও কে আসছে এদিকে? ভয়ে গলা শুকিয়ে যায় ভবা, কালুকে। তবে কি তাদের আশঙ্কাই সত্যি হলো? আর বুঝি নিস্তার নেই। তারা উঠে পড়ে ছুটে পালাতে চায়, যেদিকে চোখ যায় সেদিকে। অন্ধকারের কালো গায়ে মেখে তারা নিমেষে নিরুদ্দেশ হয়ে যেতে চায় ঘোড়সওয়ারের দৃষ্টি থেকে, কিন্তু পারে না। ছিলিমের স্থবিরতা ততক্ষণে ভর করেছে তাদের সামনে। শুধু চোখের পাতাই নয়, পাগুলোও বিকট ভারী হয়ে উঠেছে। তাই তারা আর ছুটে পালাতে পারে না। বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়ে ঘোড়সওয়ারের এগিয়ে আসা দেখতে থাকে। ঘোড়া থেকে নেমে নিমেষে ঝোপের আড়াল থেকে একটা লণ্ঠন বের করে আনে সেই আগন্তুক। তারপর তার বাতি বাড়িয়ে নিজের মুখের উপর তুলে ধরে সে। তার দু চোখের আগুনে যেন ঝলসে যেতে থাকে ভবা, কালু, শ্যামলদের অপরাধী মুখগুলো। তোদের এত স্পর্ধা, এত করে বারণ করা সত্ত্বেও তোরা এই কাজ করে যাচ্ছিস। নিজেরাই রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছিস। লজ্জা ভয় সবকিছুই কি হারিয়ে ফেলেছিস তোরা? তোরা কি ভেবেছিলিস তোদের এই অনাচারের কথা আমার কাছ থেকে লুকিয়ে যেতে পারবি? ঘোড়সওয়ার জমিদার রণেন্দ্র নারায়ণের তীব্র হুঙ্কারে শুধু ভবা, কালুই নয়, কেঁপে ওঠে গোটা নিশুতিপুর। এত সকাল সকাল আপনাকে এভাবে ডেকে পাঠানোর জন্য আমি খুবই লজ্জিত, নায়েব কাকা। কিন্তু বিশ্বাস করুন, আমার কিছুই করার ছিল না। আমি নিরুপায়। আরে ছি 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 ছি, এভাবে বলো না বাবা। নিশুতিপুর যে তোমার সন্তান তুল্য, সে কথা আমার থেকে ভালো আর কে জানবে? তুমি এভাবে বলো না। রণেন্দ্র নারায়ণের হাত দুটো জড়িয়ে ধরে প্রবোধ দেন বৃদ্ধ মথুর মোহন। বয়সের ভারে কুঁজো হয়ে গেলেও অশীতিপর মথুর মোহনের শক্ত হাতের বেষ্টনী আজও সাহস যোগায় রণেন্দ্র নারায়ণকে। আর তাই তো বহুকাল আগে অবসর নিলেও তার বাবার আমলের এই নায়েব কাকা আজও রণেন্দ্র নারায়ণের সুখে দুঃখে প্রতিটা যুদ্ধে নিশুতিপুরের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। আর তাই নিশুতিপুরে আসন্ন এই বিপদের দিনে ওনার থেকে আর কেউ ভালো সাহায্যকারী হতে পারে না বলে দৃঢ় বিশ্বাস রণেন্দ্র নারায়ণের। কাল রাতের ঘটনাটা নিশ্চয়ই আপনার কানে গেছে কাকা। সবটাই আমি শুনেছি। মাথা নাড়েন মথুর মোহন। কি করতে বলেন আপনি? আমি সত্যি মাথা ঠিক রাখতে পারছি না। আর আমার স্বপ্নের নিশুতিপুর ধীরে ধীরে বর্ণহীন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমি সব দেখে যাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছি না। মাথা ঠান্ডা রাখো রণেন্দ্র, মাথা ঠান্ডা রাখো। কিভাবে মাথা ঠান্ডা রাখি কাকা? কালকের কথাই ভাবুন। যে রাত প্রহরীদের ভরসায় আমি নিশুতিপুরকে রেখে নিশ্চিন্তে ঘুমাতে যেতাম, তারা নিজেরাই আমার বিশ্বাস ভঙ্গ করেছে। আমার নিজের লাঠিয়ালরাই আমার কথা মানছে না, তাহলে আমি শাসন চালাবো কি করে? আপনি তো দেখেছেন আমি ত্রুটি কিছু রেখেছি কি? মোড়ে মোড়ে ঢাক পিটিয়ে সতর্ক বার্তা, জরিমানা, কোমরে দড়ি পরিয়ে সবার সামনে অপমান করে হিড় হিড় করে টেনে নিয়ে এসে কালকুঠরিতে হাজত বাস, সব অস্ত্রই তো আমি প্রয়োগ করে ফেলেছি কাকা। তুমি বড়ই অস্থির হয়ে পড়ছো বাবা রণেন্দ্র। একটু শান্ত হও, ধৈর্য ধরো, সুদিন ঠিক আসবে। আর কত ধৈর্য ধরবো বলুন তো? আইন করে ওই বস্তুর চাষ বন্ধ করিয়েছি, ক্ষেতের পর ক্ষেত জ্বালিয়ে দিয়েছি, কিন্তু লাভ হয়েছে কি? যে যার উঠোনে বাড়ির বাগানে লুকিয়ে লুকিয়ে চাষ করছে, আর একটু দিনের আলো গড়ালেই সব বাধা ছেড়ে ছিলি মাতে বসে পড়ছে। নেশার তীব্র দাবানলে একটু একটু করে ঝলসে যাচ্ছে আমার নিশুতিপুর। কেউ কাজে যাচ্ছে না, চাষাবাদ করছে না, পশু চড়াচ্ছে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। ওই ঘৃণ্য সবুজ বস্তুটার বিষাক্ত বিষ বাষ্পে ঝাঁঝরা হয়ে যাচ্ছে গোটা নিশুতিপুর। তোমাকে আরো কঠোর হতে হবে। অনুগত প্রজার লেঠেলদের বেছে নিয়ে আগামী পরিকল্পনা ঠিক করতে হবে। আর পরিকল্পনা?
গোটা নিশুতিপুরকে ধরে এনে কালকুঠরিতে বেঁধে রাখতে পারি না কাকা। সে সামর্থ্য আমার বা আমার কুঠরির কারোরই নেই। আর অনুগত প্রজার কথা বলছেন, ইতিমধ্যে দিকে দিকে বিদ্রোহ শুরু হয়েছে এই বলে যে জমিদার নাকি তাদের জীবন শৈলীতে বিনা কারণে নাক গলাচ্ছে। আপনি ভাবতে পারছেন কাকা, এরা নেশার মোহে এতটাই অন্ধ হয়ে গেছে যে নিজেদের ভুলটাও চোখে পড়ছে না। তুমি আমার কাছে কি সাহায্য চাইছো রণেন্দ্র? বলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই শরীরে যতক্ষণ প্রাণ আছে নিশুতিপুরকে রক্ষা করে চলবো আমি। আপনি কিন্তু কথা দিচ্ছেন কাকা। তোমার কি এখনো সন্দেহ হয় রণেন্দ্র? আমাকে ভুল বুঝবেন না কাকাবাবু, কিন্তু আমি নিরুপায়। কারণ এরপরে যে কথাটা বলতে চলেছি সেটা আপনার প্রত্যক্ষ সাহায্য ছাড়া অসম্ভব। কিন্তু জানবেন, আমি সব ভেবেই এই অন্তিম সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। বেশ তো, বলো না। কুলু পাহাড় না, কিন্তু কেন কাকাবাবু? বাবা মশাই যখন বিপদে পড়েছিলেন, নিশুতিপুরের ওপর বিপদের কালো মেঘ ঘনিয়ে এসেছিল, আপনি নিজে তাকে নিয়ে কুলু পাহাড়ের গাছবড়ির কাছে যাননি? সেবার যখন নিশুতিপুর তীব্র খরার কবলে পড়েছিল, আপনি বাবা মশাইকে পরামর্শ দেননি ওই কুলু পাহাড়ের ডাইনির কাছে গিয়ে হত্যে দিতে? আপনারা ভেবেছিলেন আশেপাশে কেউ নেই, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে সেদিন আপনাদের সব কথা শুনেছিলাম। হায় ঈশ্বর, আমি সেদিনই জানতাম ঠিক একদিন কেউ না কেউ এই পাপের কথা জানতে পারবে। ভুল করেছিলাম, চরম ভুল করেছিলাম সেদিন আমি আর তোমার বাবা মশাই মিলে। আর সেই ভুলের শাস্তি আমি আজও পেয়ে যাচ্ছি। আমি কিছুই বুঝছি না কাকাবাবু। বোঝার কথাও নয়, কারণ আড়ালে দু চারটে কথা শুনলেও প্রকৃত সত্য তুমি জানো না। জানলে আজ আর কুলু পাহাড়ের কথা মুখেও আনবে না। আমাকে বলুন সবটা, আমিও জানতে চাই। কারণ আমার মনে হয়েছে নিশুতিপুরকে এই অস্বাভাবিক অবস্থা থেকে বের করে আনা আর আমাদের হাতের মধ্যে নেই। কোন অতি প্রাকৃত শক্তি পারবে আমাদের উদ্ধার করতে। না, বলতে পারি না রণেন্দ্র, কারণ তাতে তোমার বাবা মশাইয়ের ওপর বিশ্বাসটা ভেঙে যাবে। আপনাকে বলতেই হবে কাকাবাবু, দয়া করে বলুন। আমার সবটা জানা প্রয়োজন, কারণ আপনার সিদ্ধান্তের উপরেই গোটা নিশুতিপুরের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। মথুর মোহন তো পরের কথা, রণেন্দ্র নারায়ণ নিজেও বেশ কাবু হয়ে পড়েছেন এই কুলু পাহাড়ের বুনো বেষ্টনী পেরোতে গিয়ে। শুধুমাত্র অলিক বিশ্বাসী নয়, কেন যে গড়ের মানুষজন এই জায়গায় এড়িয়ে চলে তা বেশ মালুম পড়ছে। নিজের জমিদারির মধ্যেই এরকম একটা ভয়ঙ্কর দুর্গম জায়গা আছে, নিজে না এলে কোনোদিনও বুঝতেই পারতেন না রণেন্দ্র নারায়ণ। দুজনেই পাথরের উপরে বসে জিরোচ্ছিলেন, বুকগুলো যেন হাঁপুড়ের মতো ওঠানামা করছিল। সাথে আনা জলও প্রায় শেষ, ভিস্তির ফাঁকে আটকে থাকা শেষ বিন্দু জলও শুষে নিচ্ছিলেন রণেন্দ্র নারায়ণ। তার অবস্থা দেখে মায়া হলো মথুর মোহনের। যদিও রণেন্দ্র আর পাঁচটা জমিদারের মতো আরাম বিলাসী উশৃঙ্খল নন, যথেষ্ট কর্মঠ, কিন্তু তবুও এই লোহা চেবানো পরিশ্রমের অভ্যাস তো রোজ রোজ নেই। তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে বাবা, তবে ওই গাছ ডাইনিটার ওপর নেই। আমি বিশ্বাস করি না ও কোনো মানুষের উপকার করতে পারে বলে। সেবার তোমার বাবা আর আমি মিলে নিশুতিপুরে খরার বিধান চাইতে গিয়ে কি সর্বনাশ করেছিলাম তা তো তোমাকে আগেই বলেছি। হ্যাঁ, নিশুতিপুরের বুক থেকে খরা চিরকালের জন্য উবে গিয়েছিল বটে, কিন্তু খরার কারণে যত না লোক মরেছিল, বুড়ির বিধান দেওয়া বৃষ্টির তোরে আরো অনেক বেশি লাশ ভেসে গেছিল নিশুতিপুরের বুক থেকে। রীতিমতো ভয়ঙ্কর বন্যা ধেয়ে এসেছিল। সেবার বন্যার আসল কারণটা তোমার বাবা মশাই আর আমি ছাড়া আর কেউ জানতো না। এবার তুমি জানলে, তাই আমি তোমাকে আবারও একবার সাবধান করতে চাই বাবা। আমাকে তো আপনি বিশ্বাস করেন, দেখবেন আমি সব ঠিক করে দেব। গাছবুড়ির কোনো চাল খাটবে না, আপনি শুধু ওকে ডাকার ব্যবস্থা করুন। দীর্ঘশ্বাস ফেলেন মথুর মোহন। রণেন্দ্র নারায়ণ স্থির করেই ফেলেছেন, তাকে আর টলানো যাবে না। মথুর মোহন যাই বলুন, তার কানে আর কিচ্ছু ঢুকবে না, সবটাই বৃথা চেষ্টা। মথুর মোহনের একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু কি করা যাবে। প্রথমত তিনি নরেন্দ্রর বাবা দীপনারায়ণের সময় থেকেই জমিদার বাড়ির সুখে দুঃখে জড়িয়ে আছে, তাই তাদের অনুরোধ আর ফেলতে পারেন না। আর দ্বিতীয়ত, যেটা মথুর মোহনের পরিবার আর জমিদার বংশের কিছু লোক ছাড়া কেউ জানে না, সেটা হলো এই গাছ বুড়ির সাথে মথুর মোহনদের একটা প্রত্যক্ষ রক্তের যোগ রয়েছে। বহুকাল পূর্বে তাদেরই বংশের কোন এক হতভাগ্য সদ্য বিধবা মহিলা ডাইনি অপবাদের লোকবঞ্চনায় পাগল হয়ে গিয়ে এই কুলু পাহাড়ের বুকে আশ্রয় নিয়েছিল। তার চোখের জল আর বুক ভরা দুঃখ বেদনা অভিশাপ তো ছিলই,
আর কুলু পাহাড়ের অন্ধকার তাকে আশ্রয় দিয়েছিল। নিজের মতো করে গড়ে তুলেছিল সেই থেকে গাছবুড়ির সূত্রপাত। কুলু পাহাড়ের গাছবুড়ি কেবলমাত্র মথুর মোহনের পরিবারের কোন সদস্যদের ডাকি সাড়া দেয়, এটা দীপনারায়ণ জানতেন, জানেন রণেন্দ্র নারায়ণ। কুলু পাহাড়ের চূড়াটা অদ্ভুতভাবে সমতল। অনেকটা জুড়ে একটা গভীর বিল রয়েছে, আর সেটা ঘিরে রয়েছে একরাশ নাম না জানা প্রকাণ্ড সব গাছের সারি। বিলটার জলটা অদ্ভুত রকমের নীল, জলে কোনো ঢেউ খেলে না, শুধু মাঝে মাঝে কি যেন একটা বিড়বিড় কেটে যায়। দেখলেই মনে হয় শতাব্দী প্রাচীন কোনো রহস্যকে বুকে আগলে রয়েছে সে। রণেন্দ্র নারায়ণ কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠোঁটে আঙুল চেপে ইশারায় তাকে চুপ করতে বললেন মথুর মোহন। নিচের দিকে যাও বা দু একটা পাখি টাকির ডাক শোনা যাচ্ছিল। কুলু পাহাড়ের চূড়াটা শ্মশানের নীরবতা বহন করছে। গাছ ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী যেন উধাও হয়ে গেছে এখান থেকে। তাই গাছের পাতা নড়লেও বিকট জোরে শব্দটা হচ্ছে। কোন সুস্থ মানুষের পক্ষে এই পরিবেশে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। আর দেরি করা ঠিক হবে না, জলদি কাজ সেরে ফেলতে হবে। রণেন্দ্র নারায়ণের ঝোলা থেকে নিচ থেকে আনা বস্তুগুলো বের করতে নির্দেশ দিলেন মথুর মোহন। 5টা পেল্লাই সাইজের গোটা কাতলা মাছ, আঁশ না ছাড়িয়েই হলুদ মাখিয়ে পদ্ম পাতায় জড়ানো, আর একটা ভেজা চালের পুঁটলি। সেগুলোকে মাটির উপর রাখলেন রণেন্দ্র নারায়ণ। বিলের ঠিক পাশে বিভিন্ন বর্ণের খড়ির গুঁড়ো দিয়ে নক্ষত্রের মতো একটা পঞ্চবাহু নকশা আঁকলেন মথুর মোহন। তারপর ওই মাছগুলোকে পদ্ম পাতা থেকে খুলে আড়াআড়ি ভাবে চিড়ে দিলেন একটা ছুরি দিয়ে। রক্তগুলো ফেললেন বিলের জলে। প্রতিটা রক্তবিন্দু বিলের কালচে নীল জলে পড়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। এবার মাছগুলোকে পদ্ম পাতা সমেত ওই নকশার 5টা বিন্দুতে সাজিয়ে রাখলেন তিনি। মাঝে রাখলেন ভেজা চালের পুঁটলিখানা। এরপরে বিলের পাশ থেকে সরে এলেন মথুর মোহন। রণেন্দ্র নারায়ণকে নির্দেশ দিলেন নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। বিলের স্থির জলে হঠাৎ একটা তীব্র আলোড়ন শুরু হল। জলের তলা দিয়ে কি যেন একটা তীব্র বেগে ছুটে আসতে লাগলো পাড়ের দিকে। অজানা বিদেহীর আক্রমণের আশঙ্কায় রণেন্দ্র নারায়ণের শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল। সে আসছে, গাছ বুড়ি আসছে। হঠাৎ জল থেকে ধোঁয়ার কুণ্ডলির মতো কি যেন একটা উঠে এলো। তীব্র জলের ঝাপটার সঙ্গে সেটা আছড়ে পড়ল মথুর মোহনের রাখা মাছগুলোর উপর। ঘটনার আকস্মিকতা কাটল কর্মর একটা শব্দে। অদ্ভুত দর্শন এক জীব মহা উল্লাসে তাদের দেওয়া কাঁচা মাছগুলো কর্মড়িয়ে খাচ্ছে, যেন বহুকালের ক্ষুধার্ত সে। তার গায়ের রং ঘন সবুজ হয়ে গেছে শ্যাওলার পুরু আস্তরণের কারণে। সেখানে যে কত মাছ, শামুক, জলজ কীট কতকাল ধরে আটকে আছে কে জানে। চুলের জটাখানা দেখলে মনে হয় ভেজা গাছের ডাল অনন্তকাল ধরে জলের তলায় পড়েছিল, হড়হড়ে পিচ্ছিল। বিশ্রী একটা আষ্টে গন্ধে ভরে আছে চারপাশটা। রণেন্দ্র নারায়ণের মনে হচ্ছে এই বুঝি তার বমি হয়ে যাবে। আম্মা, আবার এসেছু তোরা আমাকে জ্বালাতে? এতবারেও তোদের শিক্ষা হয়নি গো। তীব্র একটা চিৎকার করে মাছের ওপর থেকে এবার রণেন্দ্র নারায়ণের দিকে মুখ তুলে তাকালো সেই জীবটা। তার শতকুঞ্চিত মুখের ওপর লেগে থাকা মাছের রক্ত, মনিবিহীন চোখ দেখে রণেন্দ্র নারায়ণের মনে হলো এই বুঝে তিনি সংজ্ঞা হারাবেন। এবারের মতো আমাদের উদ্ধার করো আম্মা। অদ্ভুত শান্ত স্বরে সেই ভয়ঙ্কর প্রাণীটার চোখে চোখ রেখে উত্তর দিতে থাকেন মথুর মোহন। কেন কেন তোদের সাহায্য করি আমার কি হবে? হ্যাঁ, কি হবে? সেগর বাপটা তো সেবারে সে এত কথা দিয়ে গেল। কই কই আর কাজ পুরলে তো আমাকে কেউ মনে রাখলিনি। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে আম্মা। আমি কথা দিচ্ছি, রোজ এসে তোমাকে বড় বড় মাছ দিয়ে যাব। চুপ সালা, চুপ সালা হারাবাদের দল, চুপ। তোদের সব কটাকে চেনা আছে আমার, সব কটাকে। এই বাঁধন খুলে দে, খুলে দে বলছি, খুলে দে। আমি বিলে ফিরে যাই, না হলে কিন্তু সব বংশে মারা যাবি দুজনে, সব বংশে মারা যাবি। সেটা সম্ভব নয় আম্মা, নিশুতিপুরকে বাঁচাতেই হবে, আর তুমি পারবে সেটা করতে। তুমি আমাদের কথা রাখো, আমি তোমার বাঁধন খুলে দেব। হঠাৎ করেই যেন বাতাসের বেগ বেড়ে গেল।
প্রচন্ড বেগে গাছগুলো দুলতে লাগলো, মাটি কেঁপে উঠল, যেন মহাপ্রলয় ধেয়ে আসছে কুলু পাহাড়ের দিকে। নিমেষে সব শেষ করতে প্রচন্ড রাগে ফুঁসে উঠল সেই গাছগুলি। মধুর মোহনের বানানো বন্ধনে আটকা না পড়লে তাদের হাল ওই মাছগুলোর মতোই হতো, এ কথা বেশ বুঝতে পারছেন রণেন্দ্র নারায়ণ। অদ্ভুত বুকের পাটা মধুর বাবুর এখনো সমান তালে গাছগুড়ির চোখে চোখ রেখে কথা বলে চলেছে। বেশ বেশ, আমি তোদের সব কথা রাখবো। আমাকে আমাকে মুক্ত কর, আগে মুক্ত কর। না আম্মা, আগে আমাদের কথা রাখো, তারপর তোমার বন্ধন মুক্ত করব। মরবি মরবি, সব কটা মরবি, নিজের হাড়গোড় নিজেরাই খেয়ে মরবি। এইলে এইলে চালের ছোঁয়া, গ্রামের সবাইকে দেখে যা, তবে এই উদ্ধার পাবি। যা 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 যা। এই বলে ভেজা চালের পুঁটলিটা মধুর মোহনের দিকে ছুঁড়ে দেয় সেই জীবটা। অতি সন্তর্পণে চালের পুঁটলিটা তুলে আনেন মধুর মোহন, তারপর সেটা রণেন্দ্র নারায়ণের হাতে দিয়ে দেন। আরে আরে শোন শোন শোন, আবাগের বেটারা পুরোটা শুনে যাকে নে। শোন শোন, না খেলে এই চাল কোথায় থাকবে মহাকাল, না খেলে এই চাল কোথায় থাকবে মহাকাল। এই পর্যন্ত বলেই পাগলের মতো হো হো করে হাসতে থাকে গাছগুলি, আর সেই অট্ট হাসিতে যেন কানে তালা লেগে যায়। বাবা, তুমি এবার যাও, এবারে আমার কথা রাখার পালা। একে বন্ধন মুক্ত করতে হবে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। তুমি যত সম্ভব দ্রুত নিচে নেমে যাও। আপনি এখনো আমাকে চিনতে পারেননি কাকাবাবু। আপনাকে এখানে এভাবে একা ফেলে তো আমি যাব না। দুজনে এসেছি, ফিরতে হলে দুজনেই ফিরব। রণেন্দ্র নারায়ণ তার বাপের মতো এক কোণে, কোনো কথা শুনবে না। হতাশায় মাথা নাড়েন মধুর মোহন, ধীর পায়ে এগিয়ে চলেন গাছগুড়ির দিকে। সে তখন পুরোপুরি শান্ত, মিটিমিটি হাসছে, যেন এক নতুন শিকারের অপেক্ষায়। নিশুতিপুরের গুমোট ভাবটা অনেকদিন পর বেশ কম কম লাগছে। আকাশে বাতাসে উৎসবের ছোঁয়া লেগেছে যেন। লোকজনের মুখের স্বাভাবিক হাসিটা আবার ফিরে এসেছে। আর হবে নাই বা কেন, গড়ের জমিদার রণেন্দ্র নারায়ণের একমাত্র ছেলে অনিকেতের জন্মদিন বলে কথা। গ্রামের সবাইকে 3 দিন ধরে বসিয়ে বসিয়ে পঞ্চব্যঞ্জন খাওয়ানো, তার উপরে আবার বস্ত্রদান, এ কি চারটিখানি কথা নাকি? গড়ের সবাই যেন এই উৎসবে সামিল হয়। এই 3 দিন যেন নিশুতিপুরের কোনো বাড়িতে চুলা না জ্বলে, সবাই যেন পাত পেড়ে জমিদার বাবুর বাড়িতে খেয়ে যায়, আর তার ছেলেকে দীর্ঘ জীবনের আশীর্বাদ করে যায়। জমিদার বাবু কঠোর নির্দেশ, সেই মতোই সব চলছিল। রণেন্দ্র নারায়ণের প্রাসাদের সামনেই সুবিশাল শামিয়ানা টাঙানো হয়েছে। প্রজারা সেখানেই খাওয়া দাওয়া করছে। নায়েব মশাই, খাজাঞ্চি ঠাকুর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছেন। সাজো সাজো রব। অনেকদিন পরে নিশুতিপুর আবার জেগে উঠেছে, ঠিক আগের মতো। বৈঠকখানায় বসে সবটা প্রত্যক্ষ করছিলেন রণেন্দ্র নারায়ণ। আসুন নায়ক কাকা, আসুন। মধুর মোহনকে আসতে দেখে তিনি উঠে বসলেন। তারপর রণেন্দ্র, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকাবাবু, সব সুন্দর চলছে। আপনার কথা মতো গোটা গ্রামের তালিকা বানানো হয়েছে। নাম ধরে ধরে খেয়াল রাখা হচ্ছে, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, দেখো বাবা, একজনও যেন বাদ না যায় এই মহাবোঝ থেকে। তাহলে জানি না গাছগুড়ি কি সর্বনাশের বীজ পুঁতে রেখেছে আমাদের জন্য। আর একটা ব্যাপারে খেয়াল রেখো, আমাদের দুজন বাদে এই যোজনার কথা আর কাকপক্ষিতেও যেন টের না পায়। চারপাশটা একবার সন্ত্রস্ত চোখে দেখে নিলেন মধুর মোহন। না কাকাবাবু, কোনো ভুল হবে না। আমি পাচক ঠাকুরকে বুড়ির চালের পুঁটলিখানা দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে সেটা আসাম ফেরত এক কাপালিকের দেওয়া দেবী প্রসাদ। প্রতিটা ভাতের হাঁড়িতে যেন একটু একটু করে ছড়িয়ে দেয়। নিশুতিপুরের ভালো হওয়া এর উপর নির্ভর করছে। বেশ বেশ, ঈশ্বর সহায় হন তোমার। আপনারা পাশে থাকলেই হবে কাকাবাবু। দেখবেন নিশুতিপুরকে আমি আবার ভালো করেই ছাড়বো। সে বিশ্বাস তোমার উপর আমার আছে বাবা। আচ্ছা, ভালো কথা, অনিকেত কোথায়? তাকে তো দেখছি না। তাকে আর কোথায় পাবেন কাকাবাবু? সে তার জমিদার বাপের দেওয়া ঘোড়াখানা নিয়ে ব্যস্ত। হাসতে হাসতে ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন জমিদার পত্নী, সাথে তার একটা কাজের মেয়ে। দুহাত ভর্তি জল খাবার মধুর মোহনের জন্য। ওরে সর্বনাশ, এ কি করেছ কি বৌমা? এই বুড়ো মানুষের জন্য এত খাবার, এ কি পেটে সইবে নাকি? খুব সইবে, আর কোনো কথা শুনছি না। আপনি গান দেখে।
কবে থেকে দেখছি দুজনে কি যে আকাশ পাতাল ভেবে চলেছেন কে জানে বাপু। কে নেন একটুখানি। প্রাণ খোলা হাসি তামাশায় আলোমুখরিত হয়ে ওঠে জমিদার বাড়ি প্রাঙ্গণ। জমিদার বাবু, ভেতরে আসতে পারি? কে? আগে আমি খাজাঞ্চি অবিনাশ। আরে খাজাঞ্চি ঠাকুর, বাইরে দাঁড়িয়ে কেন? আসুন আসুন, ভিতরে আসুন। সন্ধ্যেবেলায় নিজের ঘরে বাতি কমিয়ে একটু গড়িয়ে নিচ্ছিলেন রণেন্দ্র নারায়ণ। বিগত দিন কয়েকের যা ঝক্কি গেছে শরীরের ওপর দিয়ে, শরীরের আর দোষ কি, বয়স তো হচ্ছে। নিশতিপুরকে নিয়ে চিন্তা, গাছ বুড়ি টোটকা কাজ করলো কিনা। তারপরে আজ দুদিন ধরে নিজের বাড়িতেও একটা উটকো ঝামেলা শুরু হয়েছে। সব মিলিয়ে নিজেকে বেশ পরিশ্রান্ত লাগছে রণেন্দ্র নারায়ণের। নাহলে এই সময় বিছানায় শুয়ে থাকার লোক তিনি নন। খবরটা শুনেছেন জমিদার বাবু? কোন খবর? আরে আপনি মশাই বসুন তো আগে। বিছানার উপরে উঠে বসলেন জমিদার রণেন্দ্র নারায়ণ। অবিনাশবাবুকেও সামনে রাখা কেদারাতে বসতে নির্দেশ দিলেন। পুরো গ্রাম জুড়ে অদ্ভুত এক অসুখ শুরু হয়েছে, ঘরে ঘরে ভেদ বমি। বলেন কি? কবিরাজ মশাইকে খবর দেননি? না, সে প্রয়োজন হয়নি। আসলে ব্যাপারটা বড়ই অদ্ভুত জমিদার বাবু। শুধু গ্রামের পুরুষদের ক্ষেত্রেই এটা দেখা গেছে, আর সেটাও যারা ওই নিষিদ্ধ বস্তু সেবন করেছে তাদেরই। ওই ধোঁয়া নিলেই ভেদ বমি শুরু হচ্ছে, আর ছেড়ে দিলেই আপনা আপনি সেরে যাচ্ছে। কাজ পুরীর ওষুধে তাহলে কাজ হয়েছে। আগে কিছু বললেন জমিদার বাবু? খাজাঞ্চির কথা শুনে এক অনাবিল আনন্দে নেচে উঠেছিল জমিদার রণেন্দ্র নারায়ণের মন। কুলু পাহাড়ের গাছবুড়ির অলিক ঔষধ নিয়ে তাহলে আর দুশ্চিন্তার অবকাশ নেই। নিশুতিপুর সেরে উঠছে তাহলে, বিষ ধোঁয়া থেকে মুক্তি আসন্ন। আর তাই মনের আনন্দ আর গোপন রাখতে না পেরে অসতর্কভাবে বিড়বিড় করে উঠেছিলেন তিনি। পর মুহূর্তেই অবশ্য নিজের আবেগ সামলে নিলেন। হ্যাঁ, না 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 না, কিচ্ছু না। বললাম তাহলে তো ভালোই হয়েছে। আমি তো ভালোবাসা ভয় কোনোটাই দেখিয়ে পারলাম না। এবার ভেদ বমির ভয়ে যদি নিশুতিপুরবাসীরা ওই নিষিদ্ধ নেশার থেকে দূরে থাকে, সেটাই বা কম কি। সাপে বর হয়েছে অন্তত। তা যা বলেছেন জমিদার বাবু। হেসে উঠলেন খাজাঞ্চি অবিনাশ। শুনছেন, আপনি একবার ভেতর ঘরে আসবেন। আবার কোনো সমস্যা হয়েছে জমিদার বাবু? না, সেরকম কিছু না। আচ্ছা খাজাঞ্চি ঠাকুর, আপনি এখন আসুন, আমি একটু কাজে বেরোবো। আবার নতুন কোনো খবর পেলে আমাকে অতি অবশ্যই জানাবেন কিন্তু। নমস্কার। অন্দরমহলে চলে গেলেন জমিদার রণেন্দ্র নারায়ণ। অবিনাশবাবু উঠে পড়লেন। তার কেন জানি না বারবার মনে হতে থাকলো জমিদার বাবু কি একটা যেন এড়িয়ে গেলেন তার কাছে। কোথাও কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন রণেন্দ্র নারায়ণ। নিশুতিপুরের সমীকরণ ধীরে ধীরে মিল খেলেও তার নিজের অন্তঃপুরের সমীকরণ বেশ বিগড়ে যাচ্ছে, এটা বুঝতে পারছেন তিনি। আরাম কেদারায় বসে ভাবছিলেন রণেন্দ্র নারায়ণ। পাচ্ছি না বাপু, তোমার ছেলের জ্বালায় মরে গেলাম দেখছি। জমিদার গিন্নির আওয়াজ পেয়ে ফিরে তাকালেন রণেন্দ্র। দেখলেন জমিদার গিন্নি গলদঘর্ম হয়ে বিছানায় এসে বসেছেন। আবার? হ্যাঁ, এই নিয়ে সকাল থেকে 4 বার। কোনো মানুষ ঘুম থেকে উঠে 4 বার জল খাবার খায়? এমনটা বাপের জন্মে দেখিনি বাবু। আমাকে তো খাবার দাও বলে পাগল করে দিল। দুপুরে রান্না হতে ঢের বাকি। হ্যাঁ গো, জন্মদিনের পর থেকে দেখছি তোমার ছেলেকে দাঁড়াতে পেলো নাকি? বড় বউ, এটা কি ধরনের অশৈলী কথাবার্তা নিজের ছেলের সম্পর্কে? তোমাকে তো যোগান দিতে হয় না, তুমি কি বুঝবে বলো? তোমাকেও তো রান্না করতে হয় না, সেজন্য তো পাচক ঠাকুর আছে। তাহলে এত খাবার খাওয়া, হঠাৎ করে ছেলেদের পরিবর্তন, তোমার চিন্তা হচ্ছে না? নিশ্চয়ই চিন্তা হচ্ছে গিন্নি, তবে সেটা কার্যকারণ দিয়ে বিচার করতে হবে। ভুলভাল মন্তব্য করলেই তো সমাধান হয়ে যাবে না। বয়ঃসন্ধির সময় অনেকের অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। যাকে আমি কবিরাজ মশাইকে খবর দিচ্ছি, উনি একবার এসে দেখুক ছেলেকে। জমিদার গিন্নি গজগজ করতে করতে চলে গেলেন। স্ত্রীকে আশ্বস্ত করলেন বটে, তবে নিজের মনের অন্ধকারটা ক্রমশ বেড়েই চলল রণেন্দ্র নারায়ণের। না, অনিকেতকে চোখে চোখে রাখতেই হচ্ছে এবার। সন্ধ্যের মুখে নিজের ঘর থেকে বেরিয়ে পড়লেন রণেন্দ্র নারায়ণ। এই সময়টা অনিকেত ঘরে থাকে না, এটাই উপযুক্ত সময় ওর ঘরটা ভালো করে দেখে নেবার। কিশোর ছেলেপুলের ঘর যেরকম হয় অনেকটা সেরকমই। কিছু এলোমেলো জামাকাপড়, পড়ার বই, গল্পের বই ইতস্তত এদিক সেদিকে ছড়ানো। জমিদারের ছেলে বলে বিশাল কিছু আভিজাত্য চোখে পড়ে না জামাকাপড় বা আসবাবপত্রে। আসলে সেভাবেই ছেলেকে মানুষ করেছেন তিনি। সরল জীবনশৈলী আর মহৎ চিন্তাভাবনা, এটাকেই জীবনের পাথেয় করা উচিত বলে মনে করেন রণেন্দ্র নারায়ণ। তার পিতাও তাকে এভাবেই মানুষ করেছেন।
আর তিনিও অনিকেতকে সেই শিক্ষাই দিয়েছেন। এবারে দেরাজগুলো খুলে খুলে পর্যবেক্ষণ শুরু করলেন। না, কোথাও কিচ্ছু নেই। আরে রে, কি কি সর্বনাশ! হায় ঈশ্বর, এ কি দৃশ্য তুমি দেখালে প্রভু! আঁতকে উঠলেন জমিদার রণেন্দ্র নারায়ণ। তার পায়ের মাটি যেন দুলে উঠল। তার এতদিনের বিশ্বাস, অধ্যাবসায়, শিক্ষা সব এক লহমায় যেন চৌচির হয়ে গেল। সবকিছু এক ঝটকায় মিথ্যে হয়ে গেল। নিশুতিপুরের যে কাল সর্পকে উচ্ছেদ করতে তিনি এত প্রাণপাত করলেন, সে যে কবে চুপিসারে তার ঘরেই বিষবৃক্ষ বপন করেছে তা কে জানত। ছেলের দেরাজে তিনি দেখলেন একটা কাগজে মুড়ে রাখা পুড়ে যাওয়া কলকে আর সেই নিষিদ্ধ নেশার গুঁড়ো, অনন্ত সবুজ পিণ্ড। ধীরে ধীরে সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে যেতে শুরু করল। দুয়ে দুয়ে চাল করতে শুরু করলেন তিনি। বড় বউ, বড় বউ! উফ, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? এরকম পাগলের মতো চিৎকার করছো কেন তুমি? এই তোমাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, শরীর খারাপ করছে? কি হচ্ছে তোমার? তোমার হাতে ওগুলো কি? বলো, কি হচ্ছে তোমার? জমিদার গিন্নির করা একটাও প্রশ্ন কানে গিয়ে পৌঁছালো না রণেন্দ্র নারায়ণের। বরং তিনি ঘুরে প্রশ্ন করলেন, তোমার ছেলে কোথায় গেল? অনিকেত কোথায়? সে আবার কোথায় যাবে? তোমার দেওয়া নতুন ঘোড়াটাকে নিয়ে আসতে পারে। স্ত্রীকে কথা শেষ করতে দিলেন না রণেন্দ্র নারায়ণ। ঝড়ের বেগে ছুটে চললেন তিনি আস্তাবলের দিকে। সেখানে পৌঁছে তিনি দেখলেন অদ্ভুত ব্যাপার, আস্তাবলের সামনে কোনো প্রহরী নেই। এরকম তো হওয়ার কথা না। এক ঝটকায় আস্তাবলের দরজাটা খুলে ফেললেন রণেন্দ্র নারায়ণ। ভেতরটা নিবিড় অন্ধকার। হাতের হ্যাজাকের বাতিটা বাড়িয়ে দিলেন তিনি। এরপরে যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার মতো ডাকাবুকো লোকেরও হাড় হিম হয়ে গেল। চারিদিকে চাপ চাপ রক্ত, ঘোড়ার হাড়, মাংস, নাড়ি ভুঁড়ি ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর সেই নারকীয় স্তূপের মধ্যে বসে আছে এক ব্যক্তি, পরম লালসায় চেটে পুটে খাচ্ছে সব। ভীষণ দর্শন সেই লোকের রক্তাক্ত গা হাত, মুখের কষ বেয়ে নামতে থাকা রক্তের ধারা, জান্তব অভিব্যক্তি দেখেও নিজের লোককে চিনতে ভুল করলেন না রণেন্দ্র নারায়ণ। হাজার হোক তার নিজের সন্তান বলে কথা, অনিকেত। খুব খিদে বাবা, খুব খিদে। সেরাতের কুলু পাহাড়ের গাছ বুড়ির বলা ছড়াটার মানে হাড়ে হাড়ে বুঝতে পারছেন রণেন্দ্র নারায়ণ। তিনি স্বপ্নেও ভাবেননি তার নিজের ছেলে এই অপার্থিব সবুজের নেশা করে। ফলে সেদিন সারা নিশুতিপুরের মানুষকে খাওয়ালে বুড়ির দেওয়া অন্নভোজ নিজের ছেলেকে খাওয়ানোর কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি। আর সেটাই কাল হয়েছে। মধুর কাকার আশঙ্কাটাই সত্যি হয়েছে। প্রতিবারের মতো এবারেও গাছ বুড়ির তক্ষক ফাঁক গলে যা সর্বনাশ করার করে গেছে। শুনছিলেন কৌশিক সামন্তর কাহিনী কুলু পাহাড়ের গাছ বুড়ি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।